সুপ্রিয় বিএসসি নার্সিং ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা, ইনোভেশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম। আজকে রসায়ন লেকচার 1 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে আমরা পড়াবো হচ্ছে গুণগত রসায়ন। তো গুণগত রসায়নে তোমরা হচ্ছে যারা এইচএসসির সময় তোমরা 2 বছর হচ্ছে যে এই বইটা হচ্ছে তোমরা পড়ে আসছো। তো এখন আমাদের এই ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে যে টপিক গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে তোমাদের জন্য রিভিশন ক্লাসের যে ব্যবস্থা সেটা আমরা এখানে করব। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদের দেখাবো যে এই অধ্যায় থেকে আসলে কি কি পড়তে হয়, এবং হচ্ছে আমরা হচ্ছে স্লাইড এগুলো নিয়ে এসেছি। এরপরে আমরা তোমাদের জন্য হচ্ছে আমাদের যে লেকচার সেট ইনোভেশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে যে লেকচার শিটগুলো আছে সেগুলো হচ্ছে আমরা তোমাদের জন্য একটু সেখান থেকে দেখিয়ে দিব আসলে কি কি হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আসলে দেখি আসলে এখানে আমাদের কি কি আছে। তো প্রথমত, যদি গুণগত রসায়ন থেকে তোমাদের যদি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন যদি আসে, তাহলে হচ্ছে আসলে কি আসতে পারে। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এবং হচ্ছে অনেক কঠিন যে প্রশ্নগুলো সেগুলো আর কি এসে থাকে, বা ক্রিটিক্যাল যে প্রশ্নগুলো আর কি আসে। তো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সহজ যে প্রশ্নগুলো, যেমন বলতে পারে যে থমসন পরমাণু মডেল এর অন্য নাম কি, যেমন হচ্ছে প্লাঙ্ক পুডিং মডেল। তারপরে বলতে পারে যে আধুনিক পরমাণু মডেল কোনটা, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে তোমরা যদি একটু মানে অনেক পড়াশোনা করা লাগে না, জাস্ট হচ্ছে যে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সহজ যে বিষয়গুলো, তো সেগুলো এই জন্য হচ্ছে আমরা ইনোভেশনের পক্ষ থেকে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ক্লাস রাখবো ইনশাল্লাহ সামনে। এবং হচ্ছে আমরা দেখিয়ে দিব যে একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় থেকে আসলে কোনগুলো গুরুত্বপূর্ণ। তো আমরা যেহেতু এখানে নার্সিং সেক্টরটা, আমি ঢাকা নার্সিংয়ে পড়ি, আমি যেহেতু তোমাদের নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করব, তো রসায়ন হচ্ছে আমরা দেখিয়ে দিব যে তোমাদের কোনগুলো পড়তে হবে এবং হচ্ছে কোনগুলো গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষার সব পরে হচ্ছে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা হয়। তো একটা স্টুডেন্ট সে যদি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশন নেই, সেই ক্ষেত্রে হচ্ছে তার প্রিপারেশনটা অলরেডি হচ্ছে হয়ে গেছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি। তাকে জাস্ট হচ্ছে বাংলাটা পড়তে হবে, তারপরে হচ্ছে ম্যাথ হচ্ছে পড়তে হবে, বাংলা ম্যাথ এবং হচ্ছে আহ, মানবিক গুণাবলী, অর্থাৎ জিকের যে পার্ট মানবিক গুণাবলী। তো সে মানবিক গুণাবলী অর্থাৎ বাংলা পড়তে হবে তাকে, তারপর হচ্ছে ম্যাথ এবং হচ্ছে জিকে যে মানবিক গুণাবলী, অর্থাৎ নার্সিং বিষয়ক মানে নার্সিং এর ক্ষেত্রে যে মানবিক গুণাবলী প্রশ্নগুলো আসে, তো সেগুলো হচ্ছে ওর হচ্ছে একটু আলাদা করে পড়তে হবে। এছাড়া বাকি যদি আমরা বলি যে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি বলো, তারপরে হচ্ছে ইংলিশ, এগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার একটা স্টুডেন্ট সে হচ্ছে যদি এগুলো প্রিপারেশন নেই, তার যদি হচ্ছে মেডিকেলটা না হওয়ার কোনোভাবে যদি মিস যায়, সে যদি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আসলে তার জন্য এগুলো সহজ। তো তখন জাস্ট আর কি আমাদের যে ক্লাসগুলো হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে আমরা দিয়ে রাখবো, তোমরা হচ্ছে জাস্ট দেখে নিবা যে কোনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কোনগুলো পড়তে হবে। সব পড়া লাগবে না, জাস্ট হচ্ছে যেগুলো আমাদের মানে আসে এবং হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখন দেখার চেষ্টা করি আসলে এখান থেকে আসলে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কি কি গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখো এখানে লেখা আছে যে হেডিংটা আছে পরমাণুর বিভিন্ন মডেল। তো প্রথমত এখানে সালগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তো এখানে এটাও যেমন হচ্ছে লেখা আছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তো আধুনিক পরমাণু মডেল কোনটি, আধুনিক পরমাণু মডেল হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তারপরে হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল কাকে বলা হয়, তারপরে পরমাণু নিউক্লিয়ার মডেল বলা হয়। তো সেটা হচ্ছে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল, অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটাকে বলা হয় কি সোলার সিস্টেম অ্যাটম মডেল। আর হচ্ছে পাম্প লোডিং মডেল হচ্ছে কি থমসনের পরমাণু মডেল। তো আশা করি তোমরা সবাই পুডিং এর সাথে হচ্ছে তোমরা পরিচিত, এটা একটা খাবার। তো সেটাকে আলোকে আর কি হচ্ছে যে থমসনের যে পরমাণু মডেল সেটা হচ্ছে কিন্তু আসলে প্লাম পুডিং পরমাণু মডেল। অর্থাৎ এখানে জাস্ট হচ্ছে আসতে পারে যে পরমাণু বিভিন্ন মডেলের মধ্যে মানে এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলকে কি বলা হয়, যেমন হচ্ছে আধুনিক পরমাণু মডেল। তারপরে হচ্ছে প্রশ্ন আসতে পারে যে থমসন পরমাণু মডেলকে আমরা বলি কি প্লাম পুডিং মডেল। তো এই জাস্ট হচ্ছে আমাদের এই ছক থেকে সালগুলো লাগবে না, জাস্ট হচ্ছে এই তিনটা, অর্থাৎ থমসনের পরমাণু মডেলটা, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু যে মডেল, এই তিনটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমরা তোমাদের জন্য হচ্ছে কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন এবং হচ্ছে এমসিকিউর যে টপিকগুলো সেগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। এখন এখানে আসলে কি আছে চলো চলো দেখার চেষ্টা করি। যে নিউক্লিয়াসের যে নিকটবর্তী 1s অরবিটালে হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক। যদি প্রশ্ন আসে যে ইলেকট্রন মেঘের যে ঘনত্বটা সেটা হচ্ছে কোন অরবিটালে, সেটা হচ্ছে 1s।
তারপরে অরবিটালে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে যায়, কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাকে আমরা বলি কি নোড অথবা পর্ব। অরবিটালে যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য তাকে আমরা বলি নোডাল প্লেন। এটা হচ্ছে জাস্ট তোমরা সংজ্ঞাটা হচ্ছে একটু জেনে রাখবা, যদিও নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ না, এটাকে আমি 2 স্টার দিলাম। গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে এগুলো, এগুলো থেকে এগুলো হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো নার্সিং বলো, মেডিকেল বলো, ইউনিভার্সিটি পরীক্ষা বলো, কৃষিগুচ্ছ, সবগুলো হচ্ছে যেন গুরুত্বপূর্ণ প্রশ্নে থেকে এখানে তোমার আসতে পারে, যদিও ডিরেক্ট এভাবে আসে না, তবে এই প্রশ্ন এরকম ভাবে আসতে পারে যে অরবিটালে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত, তারপর হচ্ছে যে কোনো একটা শক্তি স্তরের ক্ষেত্রে বলে দিতে পারে যে দ্বিতীয় শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তরে সর্বাধিক অরবিটাল সংখ্যা কত। তো এখানে হচ্ছে তারপরে আমরা যদি বলি, দেখো প্রতিটি অরবিটালের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2টি। তারপরে যে কোনো শক্তি স্তরে সর্বাধিক অরবিটাল সংখ্যা n স্কয়ার। তারপর হচ্ছে যে কোনো শক্তি স্তরের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার, যে কোনো উপশক্তি স্তরের সর্বাধিক অরবিটাল সংখ্যা 2 × 12 প্লাস হচ্ছে 1, যে কোনো উপশক্তি স্তরের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 প্লাস 1। আশা করি হচ্ছে এগুলো তোমরা এইচএসসি তে তোমরা পড়িয়েছো। এখন যেহেতু এখন ভর্তি পরীক্ষা, এখন হচ্ছে বেসিক হচ্ছে আবার পড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই, জাস্ট হচ্ছে তোমরা সূত্রগুলো হচ্ছে বারবার পড়বা। তো এরপরে দেখো আসলে কি আছে, চেষ্টা করি। হ্যাঁ, এখন পরমাণু স্থায়ী মৌলিক কণিকা, অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বিএসসি নার্সিং, তারপর হচ্ছে ডিপ্লোমা এবং হচ্ছে মিডওয়াইফারি। তো ডিপ্লোমার ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, এগুলো এই সব অনেকটা গুরুত্বপূর্ণ। এই সব বিএসসি বলো এবং হচ্ছে ডিপ্লোমা এবং হচ্ছে মিডওয়াইফারির জন্য বলি, যদি এমন প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রনের হচ্ছে আধানের প্রকৃতি কিরকম, তারপরে ইলেকট্রন নামকরণ করে কে, প্রোটন নামকরণ করে কে, প্রোটনের আবিষ্কারক কে, তো এই প্রশ্নগুলো আর কি মানে আসতে পারে। তো এখন এখানে দেখো আছে কি পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকাগুলো হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে তোমার ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন। এটা পেন দিয়ে আমরা মনে রাখবো, প্রোটন ইলেকট্রন, প্রোটন ইলেকট্রন নিউট্রন। অর্থাৎ স্থায়ী মৌলিক কণিকা ও স্থায়ী মৌলিক কণিকা আমাদের কিন্তু আছে। তো পরমাণু যে স্থায়ী মৌলিক কণিকা সেগুলো হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন। তো এখন এখানে একটা লাইন আমরা দিয়ে মনে রাখবো, যে ছোটবেলার সাথে সবাই পরিচিত লাইনটার সাথে, যে ইট পরে নিচে, ইট পরে নিচে। তো ইতে হচ্ছে তোমার ইলেকট্রন, তো ইলেকট্রন কে আবিষ্কার করে, দেখো থমসন। ইলেকট্রন আবিষ্কার করে কে, ইলেকট্রন আবিষ্কার করে কিন্তু থমসন। তারপরে পতে, পতে কি প্রোটিন, প্রোটিনকে রতে হচ্ছে কি রাদারফোর্ড, অর্থাৎ প্রোটিন হচ্ছে প্রোটন, প্রোটন হচ্ছে রাদারফোর্ড। তারপরে নিতে হচ্ছে নিউট্রন, নিউট্রন কি, দেখো চতে অর্থাৎ চ্যাডউইক। তো প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে যে নিউট্রন আবিষ্কার করে কে, প্রোটন আবিষ্কার করে কে, ইলেকট্রন আবিষ্কার করে কে। তোমরা হয়তো অবাক হচ্ছো যে এত সহজ প্রশ্ন কি আসতে পারে। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আসলে এতটা হচ্ছে কঠিন প্রশ্ন আসে না, সহজ প্রশ্নগুলোই আর কি আসে। তবে হচ্ছে এখানে একটা এমসিকিউ ভুল করলে দেখা গেছে যে মেরিট পজিশন অনেক আসলে পিছিয়ে যায়। তো এই জন্য হচ্ছে সহজ এমসিকিউ গুলো ভুল করা যাবে না, বেশিও পড়া যাবে না, জাস্ট হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং হচ্ছে তোমরা আমাদের রেগুলার ক্লাস কন্টিনিউ থাকবে। তোমরা হচ্ছে যে যারা হচ্ছে রেগুলার ক্লাস করবা তারা হচ্ছে ইনশাল্লাহ আমাদের যদি ফ্রি ক্লাসগুলো করো তাহলে হচ্ছে যে তোমাদের জন্য প্রিপারেশন হচ্ছে হয়ে যাবে। আর যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে হচ্ছে ভর্তি হবে, তোমাদের জন্য আলাদা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস থাকবে, তোমাদের জন্য হচ্ছে বই পাঠানো হবে এবং হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে একমাত্র বই নার্সিং মাস্টার যে বইটা, আমি নিজে হচ্ছে এই বইটাতে কাজ করছি। তো এখানে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে মানে টপিক বলো, তারপর হচ্ছে বিগত বছর যেগুলো প্রশ্ন আসতে পারে, তো বইটার পেজ দেখে তোমরা হতাশ হবা না, বইটার কন্টেন্ট দেখে তোমাদের দেখতে হবে। অর্থাৎ কোয়ালিটিটা হচ্ছে তোমাদের ম্যাটার করে বেশি, পেজের কোয়ান্টিটিটা ম্যাটার করে না। এখন পেজের কোয়ালিটিটা হচ্ছে এরকম যে বিগত বছরের প্রশ্ন তোমাদের জন্য সাজানো আছে এবং হচ্ছে আমাদের বইয়ের হচ্ছে পেজটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা বিএসসি, ডিপ্লোমা এবং হচ্ছে মিডওয়াইফারি তিনটা সেক্টর নিয়ে হচ্ছে আমরা কাজ করছি। তো এই জন্য হচ্ছে যারা হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য হচ্ছে একটা পোর্শন আর কি তোমরা পড়লেই হবে, তারপরে হচ্ছে ডিপ্লোমা বলো, তারপর হচ্ছে মিডওয়াইফারি। তো এবং তোমাদের জন্য আলাদা আলাদা আমাদের পক্ষ থেকে জিকে মাস্টার, ইংলিশ মাস্টার, তারপর হচ্ছে যে মানবিক গুণাবলীর ক্ষেত্রে আলাদা আলাদা করে তোমাদের জন্য বই থাকবে এবং তোমাদের জন্য তো ক্লাসের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। তো এখন এই ছকটা থেকে তো আমরা হচ্ছে পড়লাম যে পরমাণু স্থায়ী মৌলিক কণিকাগুলো হচ্ছে কি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো এগুলোর নামকরণ কে করছে, যেমন ইট পরে নিচে, ইতে ইলেকট্রন, এটা হচ্ছে থমসন, প্রোটনতে হচ্ছে রাদারফোর্ড এবং নিউট্রনতে হচ্ছে চ্যাডউইক। এখন এটা যদি আমাদের একটা নিউক্লিয়াস হয়, তো এই নিউক্লিয়াসে থাকে কে কে, প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ প্রোটন এবং হচ্ছে নিউট্রন এটা থেকে নিউক্লিয়াসে। ইলেকট্রন থাকে কিন্তু নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ অরবিটালে। কক্ষপথে থাকে কে, কক্ষপথে থাকে হচ্ছে তোমার ইলেকট্রন। তো এটা হচ্ছে অবস্থানটা বা কোথায় থাকে এটা গুরুত্বপূর্ণ, জাস্ট জেনে রাখবা।
এটা আশা করি তোমরা সবাই আসলে পড়ে আসছো। আদানের যে প্রকৃতিটা, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে ঋণাত্মক, প্রোটনের ক্ষেত্রে ধনাত্মক, নিউটনের ক্ষেত্রে নিরপেক্ষ। অর্থাৎ জাস্ট হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা কোনগুলো, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এবং কি আবিষ্কার করে, এটা জাস্ট হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বা এই স্লাইড থেকে এই এমসিকিউটা আসতে পারে। আচ্ছা, এরপরে এই যে ছকটা আছে পরমাণু স্থায়ী মৌলিক কণিকাগুলো নিয়ে, যেমন আদানের প্রকৃতি, এই ছকটা হচ্ছে এখানে আর কি। দেখো, প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এটা আমরা যদি বলি ইলেকট্রন, তারপর হচ্ছে তোমার প্রোটন এবং হচ্ছে তোমার নিউট্রন। তো ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন, এখানে দেখো ইলেকট্রনে কি আছে, আদানের পরিমাণ, ইলেকট্রন আদানের পরিমাণ, এটা গুরুত্বপূর্ণ। ইলেকট্রন আদানের পরিমাণ যেহেতু ঋণাত্মক, এজন্য হচ্ছে সামনে কিন্তু মাইনাস। প্রোটনের ক্ষেত্রে দেখো এখানে ধনাত্মক, এজন্য হচ্ছে প্লাস, আর নিউট্রনের ক্ষেত্রে শূন্য। তো এই আদানের পরিমাণ এবং আপেক্ষিক আদান, এই দুইটা হচ্ছে লাইন গুরুত্বপূর্ণ। তো বর হচ্ছে যদিও আসতে পারে, তবে হচ্ছে জাস্ট ইলেকট্রন, এটা মনে রাখো 9.11 ইন্টু 10 to the -28 গ্রাম। এটা হচ্ছে এককটা খেয়াল রাখবে, এটা কি গ্রামে আছে নাকি কেজিতে আছে, এখানে হচ্ছে কিন্তু গ্রামে। তো এরপরে হাইড্রোজেনের তুলনায় কত গুণ, এটা হচ্ছে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আসে না, নার্সিং ভর্তি পরীক্ষা আসে না। নার্সিং ভর্তি পরীক্ষায় যদিও আসার সম্ভাবনা আছে, তবে জাস্ট এইটুকু আসে, ইলেকট্রনের ভর কত, এখানে গ্রামটা তোমরা সবাই খেয়াল রাখবে, এখানে গ্রাম আছে নাকি কেজি। তারপরে হচ্ছে আদানের পরিমাণ এবং হচ্ছে আপেক্ষিক যে আদান, এইটুকু জাস্ট মনে রাখার চেষ্টা করব। এরপরে দেখো শিক্ষা পরীক্ষার জন্য, শিক্ষা পরীক্ষা আসলে কি কি বর্ণনা, শিক্ষা পরীক্ষায় তো এই ছকটা হচ্ছে তোমরা ইসিসি যারা দিয়ে আসছো বোর্ড পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, মেডিকেল ভর্তি পরীক্ষার যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে নার্সিং ভর্তি পরীক্ষা আমি জাস্ট হচ্ছে এই ছক থেকে দেখো, এখানে এই ছকটা আমরা, তোমরা যারা হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষা দিবা অথবা নার্সিং মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তারা হচ্ছে তাদের মানে পুরো বই যেগুলো আছে আমাদের বই থেকে দুই তিনটা হচ্ছে আমরা বই গেটে দেন হচ্ছে আমরা স্লাইড টানার চেষ্টা করছি, বিদায় এখানে অনেকগুলো হচ্ছে আমাদের এক্সট্রা আছে। তো আমরা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আসলে কোনগুলো গুরুত্বপূর্ণ জাস্ট হচ্ছে সেগুলো দেখিয়ে দিব, যেহেতু আমাদের হচ্ছে নার্সিং বেসড হচ্ছে আমরা ক্লাস এখানে নিয়ে আসার চেষ্টা করছি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে আলাদা করে আসলে বিস্তারিত সবই পড়তে হবে। তারপর হচ্ছে ইউনিভার্সিটির কথা যদি বলি, কৃষি গুচ্ছ আছে, তারপরে হচ্ছে গুচ্ছ, তো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের আলাদা করে আসলে পড়া লাগে। এখানে যেগুলো আছে যেমন খালি চোখে কোনটা দেখা যায়, কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কোন বর্ণ দেখা যায়, এবং হচ্ছে এখানে ম্যাক্সিমামটা হচ্ছে তোমাদের পড়তে হয় হচ্ছে মেডিকেল বলো, তারপরে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি পরীক্ষা বলো, সবগুলোর জন্য আসলে গুরুত্বপূর্ণ এগুলো পড়তে হয়। বাট নার্সিং পড়তে পরীক্ষার জন্য এই ছক পুরোটা তেমন আমাদের লাগে না। এই ছক থেকে আসলে যদি আসে কখনো, তাহলে আমরা কি পড়বো। তো এখন এখানে দেখার চেষ্টা করি আসলে এই যে ছকটা আছে শিক্ষা পরীক্ষায় আসলে কি কি বর্ণ দেখা যায়, বা হচ্ছে যে দ্রবণে বিভিন্ন মৌলের উপস্থিতি যে শনাক্তকরণ। তো এখন এখানে হচ্ছে সোডিয়ামটা হচ্ছে তোমরা দেখবা, সোডিয়াম তোমরা আমার সাথে সাথে হচ্ছে যদি তোমাদের নোট করা থাকে, অথবা হচ্ছে যদি নোট করা থাকে তাহলে হচ্ছে বই অথবা দাগাও, বা যে বিভিন্ন মৌলের বিভিন্ন দ্রবণে বিভিন্ন মৌলের উপস্থিতি শনাক্তকরণ। এখন এখানে দেখো, এখানে লেখা আছে খালি চোখে আমরা কি বর্ণ দেখতে পাই, কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কি বর্ণ দেখতে পাই। তো প্রশ্ন বলতে পারে খালি চোখে বর্ণ হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কি বর্ণ দেখা যায়, অথবা খালি চোখে, দুইটাই জেনে রাখা গুরুত্বপূর্ণ। তো এখন কি কি মূলক আছে, যেমন হচ্ছে দেখো সোডিয়াম প্লাস, তো সোডিয়াম প্লাস কি সোনালী হলুদ, অর্থাৎ খালি চোখে সোনালী হলুদ। কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে বর্ণহীন, তো বর্ণহীন এর চাইতে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ যে খালি চোখে কি বর্ণ দেখা যায়, সোডিয়াম, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ। তো এরপরে হচ্ছে আসি পটাশিয়াম, তো পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে হালকা বেগুনি, তারপরে হচ্ছে গোলাপি লাল। তো এরপর হচ্ছে পটাশিয়াম গেল, তারপর হচ্ছে তোমার রুবিডিয়ামের পরে হচ্ছে আমরা যদি বলি রুবিডিয়ামের পরে হচ্ছে তোমাদের ক্যালসিয়াম। তো অর্থাৎ এই ছকের মধ্যে সোডিয়াম প্লাস হচ্ছে খালি চোখে দেখা যায় সোনালী হলুদ, তারপরে পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি, এবং কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কি বলে দেখা যায় গোলাপি লাল। তারপরে হচ্ছে তোমার ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল এবং হচ্ছে হালকা সবুজ। অর্থাৎ তোমরা যারা ক্যালসিয়ামটা হচ্ছে অস্থিমজ্জা, তোমরা কখনো যদি অস্থিমজ্জা হচ্ছে দেখার চেষ্টা করো, তাহলে হচ্ছে দেখবে যে কি যে এটা হচ্ছে একটু লাল 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 দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার কিন্তু ইটের মতো লাল, তো এটা মনে রাখবে। এমনি ক্যালসিয়াম হচ্ছে কি ইটের মতো লাল। তোমাদের হচ্ছে জন্য এই ছকটা নিয়ে আমরা শর্ট ট্রিক্সের ক্লাসের ব্যবস্থা করব যদিও, তবে জাস্ট হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখিয়ে দিলাম যে কোনগুলো গুরুত্বপূর্ণ। তো সোডিয়ামটা পড়বো, তারপরে হচ্ছে পটাশিয়ামটা, তারপরে রুবিডিয়ামটা লালচে বেগুনি, এরপর হচ্ছে ক্যালসিয়ামটা, জাস্ট হচ্ছে এই চারটা হচ্ছে তোমরা পড়ে রাখবা। এর বাইরে আশা করি আসবে না ইনশাল্লাহ।
তো এরপরে দেখি আসলে কি আছে। এরপরে হচ্ছে দেখো অতি বেগুনি রশ্মি বা ইউবি রশ্মি, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ছক। এখানে ছক যেমন হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যেমন হচ্ছে যেমন জীবাণুনাশকে বা এই জাল টাকানোর শনাক্তকরণে অথবা হচ্ছে জাল পাসপোর্ট শনাক্তকরণে কি ব্যবহার করা হয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, ইউবি রশ্মি অথবা অতিবেগুনি রশ্মি। এখন এই ছকটা হচ্ছে আমি একটু ট্রিক্সের সাহায্যে তোমাদের হচ্ছে পড়াবো। তো যেমন দেখো এখানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য উল্লেখ আছে, আর এই পাশে আছে আমাদের কি ব্যবহার, অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এবং হচ্ছে এই ব্যবহারগুলো হয়। তো প্রথমত এখানে দেখো লেখা আছে চরম অতিবেগুনি রশ্মি। এই চরম চরম অতিবেগুনি রশ্মি গবেষণা বা উচ্চ শক্তি স্পেকট্রোস্কোপিতে। তো এরপর হচ্ছে ইউভি ফটো ইলেকট্রন এবং হচ্ছে ইউভি ফটো ইলেকট্রন। তো এখন এখানে আমরা ফটোটা ব্যবহার করব, ফটো। তো এখানে দেখো 30 থেকে 200 ন্যানোমিটার। তো আমরা এটাকে এমনি করে মনে রাখবো যে দুই তিনটা ফটো তুলো। তো আমি যদি কাউকে বলি যে কাউকে আমি এমনভাবে বললাম যে 2 থেকে 3টা ফটো তুলো, তো এটা আমরা মনে রাখবো যে 2-3টা ফটো তুলো। তো 2-3টা ফটো তুলোতে কি, ফটোতে ফটো ইলেকট্রন 2 থেকে 3টা, অর্থাৎ 30 থেকে 200 ন্যানোমিটার। তারপরে দেখো ইউবি আইডি, এইখানে আমরা আইডি শব্দটা মনে রাখবো যে 365টা আইডি কি করতে হবে, ট্র্যাক করতে হবে, অর্থাৎ 365টা আইডি ট্র্যাক করতে হবে। দেখো 365 এখানে আর কোথাও নাই, তার মানে 365টা আইডি ট্র্যাক করতে হবে। এরপরে হচ্ছে অপটিক্যাল, তো অপটিক্যাল সেন্সর রূপে, তো অপটিক্যাল কয়টা, এখানে অপটিক্যাল শব্দটার ক্ষেত্রে কয়টা লেটার আছে দেখো, 1 2 3 4 5, এখানে 5টা। তো অর্থাৎ এখানে 8 থেকে আমরা যদি 3 বের করি তাহলে কত হয়, 5 হয়। 2 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 5 হয়। তার মানে অপটিক্যাল সেন্সর হিসাবে 230 থেকে 380 ন্যানোমিটার। এখন প্রশ্নের মধ্যে তোমাকে যদি আসে যে প্রশ্ন ধরে এরকম আসলো যে অপটিক্যাল সেন্সর রূপে আসলে নিচে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়, তখন অপশনে দেখবো 4টা অপশনের মধ্যে আশা করি অপশনগুলো হচ্ছে এগুলোর মধ্যে থাকবে, এগুলার বাইরে অপশন থাকবে না। তো তখন আর কি চেষ্টা করবা, তখন মনে করো জাস্ট অপটিক্যাল হচ্ছে কয়টা, 1 2 3 4 5টা। এই অপটিক্যাল শব্দটাতে কয়টা লেটার আছে, 5টা। তোমরা হচ্ছে এখানে অপশনটাতে দেখবো যে 5 হয় কোথায়। এরপরে জীবাণুনাশ, তো জীবাণুনাশে দেখো 1 2 3 4 5 6 তো 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হয়। 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 8 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 6 হয়। এরপরে ওষুধ শনাক্তকরণ এবং হচ্ছে গুণগত বিশ্লেষণ, এটা বাদে হচ্ছে ড্রাগ শনাক্তকরণ, DRUG, ড্রাগ। তো ড্রাগ ইংলিশ এই ওয়ার্ডটাতে লেটার আছে 4টা, আর আমরা যদি একটু বাংলাতে লেখার চেষ্টা করি দেখো সেটা হচ্ছে 2। তার মানে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে কত, 4, অর্থাৎ ওষুধ শনাক্তকরণ বা ড্রাগ শনাক্তকরণে গুণগত বিশ্লেষণ। ড্রাগ এর মানে হচ্ছে আসলে ঔষধ। তো এরপরে দেখো প্রোটিনের নতে আসলে 9, যেমন প্রোটিনের নতে 9 কেমনে হয় দেখো, 7 আর 2 যোগ করলে কত হয়, 9 হয়। 6 আর 3 যোগ করলে কত হয়, 9 হয়। তারপরে কোষের ইউভি ফ্লোরোসেন্স ভিত্তিতে মেডিকেল ইমেজিং আমরা যদি বলি যে ইমেজিং, এরপরে দেখো কোষের ইউভি এবং ফ্লোরোসেন্স ভিত্তিক মেডিকেল ইমেজিং হচ্ছে 24 থেকে 280 থেকে 400 ন্যানোমিটার। তো চিকিৎসা ক্ষেত্রে ফটোথেরাপি বা লাইট থেরাপি, 1 2 3 লাইট, দেখো লাইট হচ্ছে এই শব্দটাতে কয়টা লেটার আছে, 1 2 3 থেরাপি 1 2 3। তো এখানেও 3 আছে, এখানে হচ্ছে 3 আছে। তো অর্থাৎ আমাদের দেখো ইজিলি আমরা মনে রাখতে পারবো 3 এবং হচ্ছে 3। অর্থাৎ এই যে ছকটা যে অতি বেগুনি রশ্মি বা ইউভি যে ছক, এটা গুরুত্বপূর্ণ একটা ছক। তো এখন এই ছকটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমরা এইটুকু, অর্থাৎ এইটুকু অংশ আমরা মনে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে এক্সট্রা তথ্য, অর্থাৎ এক্সট্রা বইয়ের তথ্য আর কি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ, আর এইটুকু হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যদি কখনো আসে। তো ছকটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এখানে দেখো এটা এবং হচ্ছে এগুলো, এবং এইখানে দেখো 280 থেকে 400 ন্যানোমিটার, এই যে লাইনটা আছে যে কুশের ইউভি বা ফ্লোরোসেন্স ভিত্তিক মেডিকেল ইমেজিং, এটা হচ্ছে তোমরা বাকিগুলো তোমরা যদি শর্ট ট্রিক্স আকারে মনে রাখার চেষ্টা করো তাহলে এটা। এখন আমরা এখানে ছন্দটা কেন ইউজ করব না, দেখো ছন্দের ক্ষেত্রে হয় বিষয়টা কি যে পরীক্ষার সময় আমরা হচ্ছে জিকে পড়ি, তারপরে বাংলা, তারপরে ইংলিশ এবং হচ্ছে পদার্থ রসায়নে অনেক অনেক টপিকস আছে যেগুলো আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি। এখন সেই পরীক্ষার 1 ঘন্টার সময়ে তোমাদের কিন্তু আসলে ট্রিক্সটা মাথায় আসবে না যে কোন ট্রিক্সটা হচ্ছে আমরা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করছিলাম, বা আমরা একটা ট্রিক্স পড়ে আসছি বা তোমাদের ক্লাসে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেই ছন্দটা মাথায় আসতেছে না। পরীক্ষার বই থাকে, তারপর হচ্ছে
এটা অ্যাংজাইটি কাজ করে। তো সেই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের পরীক্ষা হলে ছক মানে যে আমরা ছন্দটা ব্যবহার করে হচ্ছে আমরা একটা টপিক পড়ার চেষ্টা করছি সেটা আমাদের মনে থাকে না। তো যার জন্য আমরা তোমাদের জন্য হচ্ছে কি করলাম এখানে, জাস্ট হচ্ছে শব্দটা থেকে কিভাবে আমাদের মনে রাখা যায় সেটা। তো এরকম করে হচ্ছে যে আমরা যদি শিখি তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষার হলে আর কোনো প্রবলেম হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছো অতিবেগুনি রশ্মির ছকটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবাই পড়ে রাখবে। এরপরে আসি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বর্ণালী গুরুত্বপূর্ণ যে ব্যবহার, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো এটা হচ্ছে মাস্ট গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এখানে হচ্ছে যে তোমাদের সব পড়া লাগে না। এখানে দেখো আমরা হচ্ছে যে তোমাদের যত তরঙ্গ দৈর্ঘ্য আছে তরঙ্গ দৈর্ঘ্যগুলো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং হচ্ছে এখানে দেখি কি আছে, দেখো প্রথমত হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণের অঞ্চল, তারপরে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর বা ফ্রিকোয়েন্সির পরিসর, এরপরে গুরুত্বপূর্ণ ব্যবহার। তো এখানে তোমাদের মানে প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ ছকটা থেকে, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণের অঞ্চল এবং হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবহার। এটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বিএসসি নার্সিং, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিসর এটা আসলে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আর এগুলো হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন এখানে আমরা হচ্ছে একটা এক এক করে হচ্ছে দেখার চেষ্টা করি। দেখো প্রথমত হচ্ছে আমাদের রেডিও ওয়েভ অঞ্চল। এই রেডিও ওয়েভ অঞ্চলে কি কি হয়, যেমন রেডিও ওয়েভ অঞ্চলে রেডিও বা টিভির সিগন্যাল প্রেরণ, তারপর হচ্ছে বেতার যোগাযোগ, রেডিও বা টিভির সিগন্যাল প্রেরণ, বেতার যোগাযোগ, দূরবর্তী স্থানের শব্দ তথ্য প্রেরণ, জাহাজ বা বিমানের যোগাযোগে ব্যবহার। তারপরে মাইক্রোওয়েভ, এরপরে দ্বিতীয়তে আসে হচ্ছে মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভের ক্ষেত্রে কি ওয়াইফাই, মোবাইল যোগাযোগ, টেলিভিশন এবং বেতার যোগাযোগ, রাডার, বিমান চলাচল, স্যাটেলাইট যোগাযোগ এবং হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ অঞ্চল মাইক্রোওয়েভ ওভেনে খাদ্য গরম এবং রান্নার কাজে ব্যবহার করা হয়। তো যেমন হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বেতার যোগাযোগে বা রাডার বিমান চলাচলে, তারপর হচ্ছে মাইক্রো ওভেনে খাদ্য গরম বা রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে কি মাইক্রোওয়েভ অঞ্চলের যে তড়িৎচুম্বকীয় বিকিরণের অঞ্চলে যে মাইক্রোওয়েভ সেটা। তো এরপরে দেখি হচ্ছে কি অবলোহিত রশ্মি। তো অবলোহিত রশ্মি এটা মানে হচ্ছে কি আইআর। তো এটা হচ্ছে একটু জেনে রাখার চেষ্টা করবে যে অবলোহিত মানে কিন্তু আইআর। অনেকে হচ্ছে অনেক স্টুডেন্ট ইউবি আবার আইআর এর মধ্যে হচ্ছে কনফিউশন বা গুলায় ফেলে। ইউবি হচ্ছে অতি বেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে, আর আইআর হচ্ছে ইনফ্রারেড রে অর্থাৎ অবলোহিত। এটা হচ্ছে অবলোহিত, আইআর হচ্ছে অবলোহিত, আর ইউবি হচ্ছে অতি বেগুনি। তো অবলোহিত রশ্মির ক্ষেত্রে কি দেখো রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার, যোগাযোগ, ফিজিওথেরাপি, তাপীয় ইমেজিং, নাইট ডিভিশন ক্যামেরা, জৈব যৌগের গঠন বা কার্যকরীমূলক শনাক্তকরণ। এটা খুবই গুরুত্বপূর্ণ যে জৈব যৌগের গঠন বা কার্যকরীমূলক শনাক্তকরণে। তারপরে হচ্ছে তোমার রিমোট কন্ট্রোলে, অপটিক্যাল ফাইবারে। তো এই ক্ষেত্রে হচ্ছে কোনটা অবলোহিত রশ্মি। তো এরপরে হচ্ছে দৃশ্যমান অঞ্চল বা যেটাকে আমরা বলি ভিজিবল রে, 380 থেকে 700 নিউমিটার। এটা গুরুত্বপূর্ণ, 380 থেকে 700 নিউমিটার। এটা হচ্ছে আমরা যে কোনো কিছু দেখার ক্ষেত্রে, তারপরে হচ্ছে বর্ণ শনাক্তকরণে, সালোক সংশ্লেষণে, আলোকসজ্জা, ফটোগ্রাফি, বিশ্লেষণ ও রসায়নে পদার্থের পরিমাণে। তবে এই ক্ষেত্রে দর্শনের কাজে বর্ণ শনাক্তকরণ এবং সালোক সংশ্লেষণে দৃশ্যমান অঞ্চল। এরপরে হচ্ছে অতিবেগুনি রশ্মি। দেখো অতিবেগুনি রশ্মি ইউবি। তো এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে মানে লাইনটা জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণ, এইটা মুখস্থ করতেই হবে। এটা ছাড়া পরীক্ষা, এটা জানা ছাড়া হচ্ছে পরীক্ষা ফেল। কারণ হচ্ছে জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ ইউবি রে, অথবা ইউবি রে ব্যবহার করা হয়, অথবা হচ্ছে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি। তো এটা হচ্ছে জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ। অর্থাৎ এই যে অতি বেগুনি অঞ্চলের যে ব্যবহারটা আছে, অতি বেগুনি রশ্মি বা ইউবির যে ব্যবহার, ইউবির ব্যবহারের ক্ষেত্রে জাস্ট হচ্ছে একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে। তো এরপরে হচ্ছে এক্স রে। তো এক্স রে কি, এক্স রে হচ্ছে আমরা কোথাও কারো যদি হাত পা ভেঙে যায় তো সেই ক্ষেত্রে আমরা এক্স রে করতে বলি। এটা হচ্ছে দেহের অভ্যন্তরের ছবি তোলার কাজে, অর্থাৎ মানে কোনো একটা হাড়ের বা বোনসের কি অবস্থায় আছে সেটা হচ্ছে আমরা এক্স রে মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে দেহের অভ্যন্তরের ছবি তোলা, ক্যান্সার চিকিৎসা, তারপর হচ্ছে এক্স রে। এখানে এক্স রে ক্ষেত্রে দেখো এক্স রে শব্দের উল্লেখ আছে, এটার মাধ্যমে আমরা কিন্তু আসলে বুঝতে পারবো। অপশনে যদি কখনো এক্স রে এর মধ্যে যদি অপশন এক্স রে থাকে তাহলে এটা ইজিলি বোঝা যায় যে এক্স রে অঞ্চলে আসলে এক্স রে অঞ্চলে ব্যবহার। অথবা চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করতে পারি, চিকিৎসার ক্ষেত্রে আমরা কিন্তু আসলে এক্স রে ব্যবহার করি, এটা মনে রাখবা। তারপরে দেখো গামারে, গামারের ক্ষেত্রে হচ্ছে ক্যান্সার চিকিৎসায়
রেডিওথেরাপি চিকিৎসার সরঞ্জাম, জীবাণুমুক্তকরণ, পারমাণবিক বিক্রিয়া, নিউক্লিয় গবেষণা বা জ্যোতির্বিজ্ঞানের ব্যবহার। তবে তোমাদের জন্য নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যেগুলো পড়তে হবে, যেমন রেডিও অঞ্চলের ক্ষেত্রে রেডিও বা টিভির সিগন্যাল প্রেরণ। তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ অঞ্চল, মাইক্রোওয়েভ অঞ্চলের জন্য কি মাইক্রোওয়েভ ওভেনে খাদ্য গরম এবং রান্নার কাজে, তারপরে হচ্ছে বেতার যোগাযোগ রাডারে, এবং হচ্ছে তোমার অবলোহিত অঞ্চল বা আইআর, অবলোহিত অঞ্চলে কি রিমোট কন্ট্রোল, অর্থাৎ রিমোটটাকে কন্ট্রোল করতে। অর্থাৎ তোমরা একটা বিষয় খেয়াল করবে কি যে একটা রিমোট, একটা মানে টিভির যে রিমোটটা আছে সেইখান থেকে যে আটা বের হয়, মানে আলোটা বের হয়, সেটা কিন্তু আসলে কি রিমোট কন্ট্রোল করতে, সেটা হচ্ছে আমাদের অবলোহিত রশ্মি। অর্থাৎ কখনো যদি মানে তুমি কখনো যদি দেখো যে একটা টিভির রিমোট, সেটা হচ্ছে আমরা যদি টিভি রিমোটটা প্রেস করি, টিভিটাকে হচ্ছে যে সিগন্যাল মানে কন্ট্রোল করার চেষ্টা করি, তাহলে হচ্ছে একটা একটা আলো বের হবে, একটা রে বের হয়। সেটা কিন্তু আমাদের খালি চোখে দেখা যায় না, কারণ দৃশ্যমান অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 নেনোমিটার। তো 380 থেকে 780 নেনোমিটারের মধ্যে যদি তরঙ্গদৈর্ঘ্যটা হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা চোখে দেখতে পারতাম। এবং সেই যে আলোটা, সেই আলোটা হচ্ছে আসলে কি অবলোহিত অঞ্চল। তো সেটা হচ্ছে তোমরা যে ফোন থাকে তোমাদের, সেই ফোন দিয়ে হচ্ছে তোমরা ফোনের ক্যামেরা জাস্ট হচ্ছে দেখার চেষ্টা করবা, দেখবা যে হচ্ছে ফোনের ক্যামেরাতে হচ্ছে তোমাদের সেই আলোটা দেখা যাবে। রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে রিমোটের যে মানে আমরা যে লাইটটা থাকে সামনে, সেটা দিয়ে আমরা হচ্ছে যে টিভিটা বা যে কোনো কিছু আমরা কন্ট্রোল করি। তো তখন যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা তো হচ্ছে এটা, এবং সেই যে আলোটা সেটা কি অবলোহিত অঞ্চল থেকে আর কি বের হয়। তো এরপরে দেখো দৃশ্যমান অঞ্চল আছে, দৃশ্যমান অঞ্চলে বা ভিজিবল রে এর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 নেনোমিটার। সেটা আমরা কোনো কিছু দেখার কাজে, কোনো একটা বর্ণ শনাক্তকরণের কাজে, তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণে ব্যবহার করা হয়। এবং অতিবেগুনি অঞ্চল হচ্ছে ইউভি রে জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে। এক্স রে হচ্ছে দেহের অভ্যন্তরে ছবি তোলা, এবং হচ্ছে গামা রে হচ্ছে তো ক্যান্সার চিকিৎসা, রেডিওথেরাপি। আশা করি এই ছকটা তোমরা যেগুলো দাগিয়ে দেওয়া হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে একটু পড়ার চেষ্টা করে, পুরো চোখ পড়া লাগবে না, জাস্ট যেগুলো আমি দাগায় দেওয়ার চেষ্টা করছি তোমরা জাস্ট হচ্ছে সেগুলো পড়বা। তো এই ছিল হচ্ছে তোমাদের স্লাইডের মাধ্যমে বা এই অধ্যায়ে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক। এখন আমরা যে লেকচার শিট আছে সেই লেকচার শিট থেকে দেখানোর চেষ্টা করবো, এবং হচ্ছে বিগত বছরে কি কি এমসিকিউ আসে। তো এগুলো হচ্ছে তোমাদের দেখিয়ে দেবো, এবং তোমাদের জন্য প্র্যাকটিসের যে বিষয়টা, প্র্যাকটিস এমসিকিউ হচ্ছে আমরা তোমাদের এখানে রাখার চেষ্টা করছি। এখন এখানে দেখো আসলে কি আছে। তো প্রথমত গুণগত রসায়ন। তো এই গুণগত রসায়নে দেখো এখান থেকে আমি যদি তোমাদের একটু পড়ানোর চেষ্টা করি। তো প্রথমত আছে হচ্ছে পরমাণু মৌলিক কণিকা। তো পরমাণুকে ভেঙে, অর্থাৎ পরমাণু মৌলিক কণিকা, আশা করি সকল টার্মের সাথে তোমরা সবাই পরিচিত যে পরমাণু হচ্ছে ছোট এবং অণু হচ্ছে বড়, এবং পরমাণু মৌলিক কণিকা কয়টা? তিনটা। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন এবং কি নিউট্রন। প্রোটন, ইলেকট্রন এবং কি নিউট্রন। দেখো এখানে হচ্ছে তোমাদের দাগায় দেওয়ার চেষ্টা করবো যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন দেখো পরমাণুকে ভেঙে যে সকল কণা আবিষ্কৃত হয়েছে তাকে আমরা বলি মৌলিক কণিকা। তো এদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক এবং হচ্ছে কি কম্পোজিট কণিকা। তো স্থায়ী মৌলিক কণিকা কোনগুলো? তো স্থায়ী মৌলিক কণিকা দেখি আগে এখানে। দেখো স্থায়ী মৌলিক কণিকা যেগুলো আছে, স্থায়ী মৌলিকাগুলোকে আমরা বলছিলাম পেন দিয়ে মনে রাখবো, অর্থাৎ প্রোটন, ইলেকট্রন এবং কি নিউট্রন। প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন এরা সবাই কোথায় থাকে? মৌলের একটা পরমাণুতে থাকে। এবং হচ্ছে এখানে উদাহরণ আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো হাইড্রোজেন, এখানে লিখছে হাইড্রোজেনের প্রোটিয়াম আইসোটোপে কোনো নিউট্রন থাকে না। কারণ হচ্ছে দেখো এটা যদি প্রোটন বলি, এটা হচ্ছে আমরা যদি বলি যে আইসোবার বা ভর। তো এখানে যদি এটা এক থেকে এক হচ্ছে বিয়োগ করলে কত হয়? 0 হয়, এই জন্য এখানে কোনো নিউট্রন থাকে না। তো এরপরে অস্থায়ী মৌলিকা হচ্ছে পাইন, মিউন, নিউট্রিনো, ইন্টারনিউট্রিনো, পজিট্রন, মেসন এবং হচ্ছে লেপ্টন। অর্থাৎ নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, এরকম একটা ছন্দ দিয়ে তোমরা আশা করি মনে রাখার চেষ্টা করছো এই স্মৃতিতে। অর্থাৎ অস্থায়ী মৌলিক কণিকাগুলো হচ্ছে কোনগুলো? পাইন, মিউন, নিউট্রন, ইন্টারনিউট্রন এবং হচ্ছে কি পজিট্রন, মেসন, লেপ্টন। কম্পোজিট কণিকা আমরা মনে রাখবো অট দিয়ে। অতে হচ্ছে আলফা কণিকা, ডতে হচ্ছে ডিউটেরন কণা। অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, এরকম করে প্রশ্ন আসতে পারে যে নিচের নিচের কোনটি অস্থায়ী মৌলিক কণিকা? অস্থায়ী অস্থায়ী
মৌলিক কণিকা, নিচের কোনটি অস্থায়ী মৌলিক কণিকা? কি কি আসতে পারে? প্রথমত ধরো এখানে অপশনে দিল যে আয়ন, তারপরে অপশনে দিল হচ্ছে কি ইলেকট্রন, তারপরে অপশনে দিল হচ্ছে আলফা, আমি হচ্ছে সংকেতে লিখলাম আলফা, এটা হবে আলফা কণিকা, বাংলায় লিখে দিই আলফা আলফা কণিকা। এরপরে হচ্ছে যদি থাকে অপশনে যে ডিউটেরন কণা, ডিউটেরন ডিউটেরন কণা। তো এরকম করে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অস্থায়ী মৌলিক কণিকা, তখন এখানে পায়ন, ইলেকট্রন, আলফা কণা এবং ডিউটেরন কণা। আলফা কণা এবং ডিউটেরন কণা এটা হচ্ছে কম্পোজিট কণিকা, ইলেকট্রন হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা এবং পায়ন, পায়ন হচ্ছে কি পায়ন, মিউন, নিউট্রিনিটি, নিউট্রিনো, পজিট্রন, মেসন, ল্যাপটন, এগুলো হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা। তো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে আমাদের এইগুলোই হচ্ছে আসছে। তো এরপরে দেখার চেষ্টা করি আসলে কি আছে। তো পরমাণুর পরিচয় এবং হচ্ছে মৌলিক কণিকার সংখ্যা। তো এখন এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এই সংখ্যাটা দেখার চেষ্টা করব যে এখানে যদি এরকম একটা পরমাণুতে লেখা থাকে যে এখানে এক্স এর মানে কি, এক্স মানে হচ্ছে মৌলের একটা প্রতীক, এ মানে হচ্ছে পারমাণবিক ভর বা নিউক্লিয়ন সংখ্যা, পারমাণবিক ভর অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, এম যদি থাকে এম হচ্ছে চার্জ সংখ্যা, এবং এখানে জেড থেকে আমরা যদি এই জেড থেকে যদি এম প্লাস মাইনাস হচ্ছে যদি আমরা করি বিয়োগ দিই, তাহলে সেটা আমাদের ইলেকট্রন সংখ্যা, এন হচ্ছে আমাদের অণুতে পরমাণুর সংখ্যা, আর এ থেকে জেড হচ্ছে নিউট্রন সংখ্যা। তো যেমন এখানে যদি এরকম আমরা একটু আগে দেখছিলাম যে এখানে ছিল 1 এবং এখানে ছিল 1, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর বা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা এবং হচ্ছে 1, অর্থাৎ প্রোটিয়ানে এখানে দেখো লেখা ছিল হচ্ছে আমাদের কি যে হাইড্রোজেনের প্রোটিয়াম আইসোটোপে কোনো নিউট্রন থাকে না। তো অর্থাৎ সেই সংখ্যাটা আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের কিন্তু আসলে কোনো একটা মৌল, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক ভর বা নিউক্লিয়ন সংখ্যা। তো এইটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হয়? শূন্য হয়। এই জন্য এখানে ছিল যে এই আইসোটোপটাতে বা হাইড্রোজেনের তিনটা আইসোটোপের মধ্যে প্রোটিয়ামে হচ্ছে কি থাকে না, কোনো হচ্ছে নিউট্রন থাকে না। তো এখানে দেখো একটু দেখার চেষ্টা করি যে প্রোটিয়ামে কি থাকে না, প্রোটিয়ামে হচ্ছে যে কোনো নিউট্রন থাকে না। তো এটাই আর কি এখানে বলার চেষ্টা করছে যে এরপরে দেখো আইএসও অর্থাৎ আইসোটোপ সম্পর্কিত যে আলোচনা। আইসোটোপ কি? আইসোটোপের পদ হচ্ছে প্রোটিন, অর্থাৎ যদি একই মৌলের দুটি পরমাণু প্রোটন সংখ্যা সমান হয় তাহলে তাদেরকে আমরা বলি আইসোটোপ। এবং এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে যে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে তাদের বর এবং সংখ্যা ভিন্ন হয়। তার মানে আইসোটোপের ক্ষেত্রে আমরা কি সমান হবে? প্রোটন। তারপরে হচ্ছে আইসোটোপ এবং আইসোটুন হচ্ছে কি নিউট্রন, এবং আইসোবারের ক্ষেত্রে হচ্ছে বর। তো এগুলো হচ্ছে তোমরা আশা করি সবাই পড়ে আসছো। জাস্ট হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করব কি যে কোন ক্ষেত্রে হচ্ছে কয়টা আইসোটোপ থাকে। যেমন হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ, দেখো হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়াম, তারপর ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তারপরে অক্সিজেনের আইসোটোপ কয়টা? তিনটা। হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? তিনটা। অক্সিজেনের আইসোটোপ কয়টা? তিনটা। তারপরে ক্লোরিনের আইসোটোপ কয়টা? দুইটা। তারপরে কার্বনের আইসোটোপ কয়টা? তিনটা। আয়োডিনের আইসোটোপ, তারপর হচ্ছে ফসফরাস। এবং প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের সংখ্যা প্রায় কত? 1300। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে প্রশ্ন আসতে পারে যে প্রকৃতিতে কতটুকু আইসোটোপ পাওয়া যায়। এবং এর মধ্যে সোডিয়াম এবং হচ্ছে এইউ। তো সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো আইসোটোপ পাওয়া যায় না। তো অর্থাৎ হাইড্রোজেনের আইসোটোপ তিনটা, অক্সিজেনের আইসোটোপ এত, ক্লোরিনের আইসোটোপ এত, কার্বনের আইসোটোপ এত। এখন এখান থেকে আসলে কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে এরকম দিয়ে, এরকম ভাবে হচ্ছে তোমার অপশনে দিয়ে বলতে পারে যে নিচের কোনগুলো হচ্ছে আইসোটোপ, বা দেখা যাচ্ছে যে প্রোটন সংখ্যা সমান কিনা বা নিউট্রন সংখ্যা সমান কিনা, সেগুলো আসলে মানে সেগুলো হচ্ছে করে প্রশ্ন জিজ্ঞেস করে। এবং এটাও প্রশ্ন আসতে পারে যে অক্সিজেন আইসোটোপ কয়টা এবং কোন মানে প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের সংখ্যা কত? প্রায় 1300। এবং মৌলিক পদার্থের মধ্যে সোডিয়ামে হচ্ছে কি কোনো আইসোটোপ পাওয়া যায় না।
তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখি আসলে কি আছে। আইসোবার, আইসোবার হচ্ছে আমরা বলছি যে আইসোবার কি, আইসোবারে এতে ভর, অর্থাৎ যদি ভর সংখ্যা সমান হয়, অর্থাৎ এইখান থেকে আমাদের এই যে নিকেল, নিকেলের প্রোটন সংখ্যা কত 28, পারমাণবিক ভর সংখ্যা কত 64। তো অর্থাৎ এইখান থেকে এটাকে আমরা যদি হচ্ছে তোমার বিয়োগ করি তাহলে দেখব কি যে নিউট্রন সংখ্যা পাই। কিন্তু ভর সংখ্যা হচ্ছে নিকেলের ক্ষেত্রে হচ্ছে প্রোটন সংখ্যা দেখো, নিকেল, নিকেলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এখানে 28, তারপর কপারের ক্ষেত্রে 29, জিঙ্কের ক্ষেত্রে 30। কিন্তু এদের প্রোটন সংখ্যা ভিন্ন হলেও আবার এদের নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন, কিন্তু হচ্ছে এদের যে ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে কিন্তু সেম। তো এই ভর সংখ্যা সেম, এটাই হচ্ছে আমাদের কি আইসোবার। অর্থাৎ দুটি ভিন্ন মৌলের ভর সংখ্যা যদি সমান থাকে তাহলে একটি অপরটিকে আমরা বলি কি আইসোবার। অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কি প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে আইসোবার কোনটি, তারপরে আইসোটোপ এবং হচ্ছে আইসোটোন। এত আসলে কঠিন প্রশ্ন কখনো আসে না। আইসোটোনটা যদি বলি তাহলে আইসোটোনের এই লাস্টের টোন এটাতে মনে রাখবে নিউট্রন, অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান হবে। তো নিউট্রন সংখ্যা কিভাবে, প্রোটন সংখ্যা থেকে যদি আমি ভর সংখ্যাটা বিয়োগ দিই তাহলে যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তো এটা হচ্ছে আইসোটোপ, আইসোবার এবং হচ্ছে আইসোটোনের ক্ষেত্রে হচ্ছে তোমরা আশা করি বুঝছো। আইসো ইলেকট্রন কি আসলে, আইসো ইলেকট্রন হচ্ছে দুটি মৌলের যদি ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাহলে হচ্ছে আইসোটোন। এখন এখানে ইলেকট্রন সংখ্যা কিভাবে সমান, যেমন এখানে সোডিয়াম, তো সোডিয়াম যখন নিউট্রাল অবস্থায় থাকবে তখন তার পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 11, এবং হচ্ছে কয়টা ইলেকট্রন থাকে 11টা ইলেকট্রন। কিন্তু এখানে যে আয়ন অবস্থায় যখন থাকে তখন হচ্ছে এখানে কয়টা ইলেকট্রন থাকে জানো, 10টা ইলেকট্রন থাকে। এবং ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তো এইখানে যখন সে নিউট্রাল অবস্থায় থাকে তখন তার মধ্যে সে যখন শুধু ম্যাগনেসিয়াম অবস্থায় থাকে, মৌল অবস্থায় থাকে, তখন হচ্ছে এখানে 12টা প্রোটন এবং হচ্ছে 12টা ইলেকট্রন থাকে। সে যখন আয়ন অবস্থায় 2টা ইলেকট্রন করে ত্যাগ করে তখন 12 থেকে আমি যদি 2 বিয়োগ দিই তাহলে কত হয় 10 হয়। আর নিয়নের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা 10 এবং হচ্ছে তার ইলেকট্রনের সংখ্যা কয়টা 10টা। তার মানে এখানে দেখো এই সকল ক্ষেত্রে আসলে কিন্তু তোমার ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে, অর্থাৎ এই মৌল এই আয়নগুলোর ক্ষেত্রে সোডিয়াম প্লাস আয়ন, ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন এবং হচ্ছে নিয়ন এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান, তাই এরা অপরের আইসো ইলেকট্রন। আইসো মানে হচ্ছে সমান, আইসোটোপ অর্থাৎ আইসোটোপ মানে হচ্ছে প্রোটনের সংখ্যা সমান, আইসোবার ভর সংখ্যা সমান, আইসোটোন নিউট্রন সংখ্যা সমান, আইসো ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান। তো এরপরে যেটা আছে যে আইসোমরফিজম, সমরূপতা, কি লেখা আছে যে সমরূপতা, এটা হচ্ছে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না তেমন। তো এরপরে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল, আমরা তোমাদের হচ্ছে যে স্লাইডে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে লেখাগুলো আছে যে পরমাণুর মডেল, তো এই পরমাণু মডেলটা তোমরা জাস্ট এখান থেকে পড়বা। থমসনের পরমাণু মডেলকে পাম্পলোডিং মডেল বলা হয়, রাদারফোর্ডের পরমাণু মডেল, অর্থাৎ ওই স্লাইডে যে পড়াটা এটা হচ্ছে আমরা এখানে একটা ছকের মাধ্যমে গুছিয়ে আনার চেষ্টা করছি। তো এই স্লাইড থেকে আসলে তেমন গুরুত্বপূর্ণ যেগুলো আসে এগুলো হচ্ছে আমরা প্রথমে দেখানোর চেষ্টা করছি। তো দেখো রাদারফোর্ড পরমাণু মডেল, বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে একটি পরমাণু মডেল প্রস্তাব করেন যা রাদারফোর্ড পরমাণু মডেল। এই রাদারফোর্ড পরমাণু মডেলের অপর নাম কি সৌর মডেল। সৌর মডেল কোনটা, রাদারফোর্ড পরমাণুর মডেল। তো এখানে হচ্ছে যে আলফা কণাটা এই রাদারফোর্ড পরমাণুর সাথে রিলেটেড কিন্তু আসলে আলফা কণা, এটা একটু জেনে রাখার চেষ্টা করবো। এরপরে দেখি আসলে কি আছে, এখানে রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে একটু হচ্ছে আলোচনা করা আছে, তবে এগুলো হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের মধ্যে দেখা এখানে বোর পরমাণু মডেলের স্বীকার্যতা আছে, সীমাবদ্ধতা আছে, তোমরা জাস্ট এগুলো হচ্ছে একটু রিডিং দিয়ে রাখবে। এরপরে হচ্ছে প্লাঙ্কের যে ধ্রুবকটা, প্লাঙ্কের ধ্রুবকটা একটু মনে রাখো যে প্লাঙ্কের ধ্রুবকটা কত 6.626 × 10⁻27 কিলো জুল পার সেকেন্ড। এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় তেমন খুব একটা প্রশ্ন আসে না, জাস্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা জেনে রাখা গুরুত্বপূর্ণ এই জন্য যে কখনো যদি হচ্ছে কোন একটা মৌলের হচ্ছে দিয়ে ইলেকট্রন বিন্যাসটা দিয়ে বললো যে এটা হচ্ছে আসলে মানে আইডেন্টিফাই করতে যদি বলে যে তখন হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আশা করি ইলেকট্রন বিন্যাস এখন ভর্তি পরীক্ষার শেষ সময় এসে তোমাদের ইলেকট্রন বিন্যাস দেখানোর তেমন প্রয়োজনীয়তা নেই। জাস্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কয়টা নিয়ম, এখানে এই লাইনটা একটু মনে রাখবে, ইলেকট্রন বিন্যাসের কয়টা নিয়ম রয়েছে, দুইটা, একটা হচ্ছে আববাও নীতি আর একটা হচ্ছে কি হুন্ডের নীতি। তো ইলেকট্রন বিন্যাস থেকে জাস্ট
যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমি বললাম যে প্রশ্ন ইলেকট্রন বিন্যাসটা জেনে থাকলে হয় কি যে কোনো সময় হচ্ছে তোমার প্রশ্ন আসলো যে আইডেন্টিফাই করতে বলে, তখন তুমি জাস্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা জানা থাকলে সেটা আইডেন্টিফাই করতে পারবা। অথবা হচ্ছে যে একটা এমসিকিউ যদি খুব ক্রিটিক্যাল এমসিকিউ আসে না, ইজি এমসিকিউ গুলো আসে, তো যাতে যেগুলো কম সময়ে তুমি আনসার করতে পারো। কারণ আমাদের কাছে হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, প্রথম পত্র এবং হচ্ছে দ্বিতীয় পত্র। তো দুইটা পার্টে দেখা গেছে যে কি তোমার কেমিস্ট্রি থেকে যদি গুণগত রসায়নে যদি আমাদের এত কঠিন কঠিন এমসিকিউ আসে, তাহলে দেখা গেছে সেই ক্ষেত্রে আমাদের আরো অনেক এমসিকিউ হচ্ছে সেগুলো মানে রয়ে যাবে। তো যার জন্য হচ্ছে একজন পরীক্ষক কি করে যে একটা চ্যাপ্টার বা একটা অধ্যায়ের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সব টপিক থেকে আসে না, তো যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে থেকে উনি প্রশ্ন করে। তো ইলেকট্রন বিন্যাস এটা থেকে আসলে আমরা সামনে হচ্ছে প্রশ্ন দেখবো যে কিরকম আসে, তখন হচ্ছে তোমাদের দেখিয়ে দিব। তো এরপরে যদি আমরা একটু দেখি, পাউলির বর্জন পাউলির হচ্ছে বর্জন নীতি। এরপরে দেখো এখানে একটা শর্ত আছে যে একটি পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান কখনো একই হতে পারে না। তো পাউলির বর্জন নীতি সম্পর্কিত কিছু তথ্য এখানে উল্লেখ আছে। তারপরে নিউক্লিয়ার বিক্রিয়া বা তেজস্ক্রিয় বিকিরণ, এটা তেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তারপর নিউক্লিয়ার যে বিক্রিয়া, সেই নিউক্লিয়ার বিক্রিয়া আসলে কয় প্রকার, দুই প্রকার, জাস্ট এটুকু জেনে রাখবা। একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন। ফিশন বা নিউক্লিয়ার বিভাজন, আর হচ্ছে ফিউশন বা নিউক্লিয়ার সংযোগ। তো এরপরে হচ্ছে ফিউশন এবং হচ্ছে ফিউশন নিয়ে কিছু তোমাদের মানে এখানে ছকে পার্থক্য দেওয়া আছে। এরপরে হচ্ছে আমাদের ইউভি রশ্মির ব্যবহার, খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ব্যবহার থেকে আসবে। যেমন ইউবি রশ্মিটা হচ্ছে কি জাল পাসপোর্ট বা জাল নোট শনাক্তকরণে ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে জাল পাসপোর্ট এবং জাল নোট শনাক্তকরণে আসলে কি ব্যবহার করা হয়, ইউবি রশ্মি বা অতিবেগুনি রশ্মি। এরপরে হচ্ছে যে হাসপাতালে সার্জিক্যাল সামগ্রী জীবাণুমুক্ত করতে, অর্থাৎ আমরা যারা হসপিটাল সেক্টরে কাজ করি, তো তাদের ক্ষেত্রে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো হচ্ছে আমাদের স্টেরাইল করতে হয়, অর্থাৎ জীবাণুমুক্ত করতে হয়। সেই ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি থাকে, একটাকে আমরা বলি অটোক্লভ বলি, তারপর হট এয়ার ওভেন বলি, তারপর হচ্ছে আমাদের ইউবি রশ্মি অতিবেগুনি রশ্মির মাধ্যমে, ঘামারের মাধ্যমে আমরা করি, কেমিক্যাল পদ্ধতিতে করি। তো এখানে সার্জিক্যাল যে মানে সামগ্রী সেগুলো হচ্ছে জীবাণুমুক্ত করতে বা স্টেরাইল করতে আমাদের ইউবি বা অতিবেগুনি রশ্মি বা হচ্ছে আলট্রাভায়োলেট রে ব্যবহার করা হয়। তারপরে দেখো ভিটামিন ডি স্বল্পতার চিকিৎসায় ব্যবহার করা হয় কি ইউবি রে। ইউবি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর হচ্ছে 200 থেকে 380 ন্যানোমিটার। অর্থাৎ ইউবি রশ্মির যে ব্যবহারটা, এই ব্যবহারটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখো কি আছে যে আই আর রশ্মির ব্যবহার। আয়ার রশ্মির ব্যবহার, অর্থাৎ এই ব্যবহারগুলো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আয়ার রশ্মির ব্যবহারে কোনগুলো পড়তে হবে আমাদের, আয়ার বা ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। সেক্ষেত্রে আমরা রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়। তারপরে অন্ধকারে দেখার বিশেষ চশমায়, তারপরে হচ্ছে আবহাওয়াবিদ বা মেঘকষা ছবি তুলতে এটা গুরুত্বপূর্ণ নয়। স্নায়ু বা পেশির শৈথিল্যতা সম্পর্কিত রোগ নির্ণয়ে, মস্তিষ্কের রোগ নির্ণয়ে আয়ার রশ্মি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিকতা ছাড়াও টিউমার বা বিপাকীয় প্রদাহী জনিত কারণে আয়ার রশ্মি ব্যবহার করা হয়। অর্থাৎ ইউভি রে, আয়ার রে, এগুলোর যে ব্যবহার, সেই ব্যবহারগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই ব্যবহারগুলো হচ্ছে তোমরা একটু বারবার হচ্ছে পড়ার চেষ্টা করবে। এরপর হচ্ছে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো দেখো এখানে এটার নার্সিং ভর্তি পরীক্ষায় আসতে পারে যে এমআরআই রশ্মি যেটা আছে সেটার হচ্ছে পূর্ণরূপটা কি। এমআরআই এর পূর্ণরূপটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই। এই পূর্ণরূপটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আসতে পারে। এমআরআই আসে, তারপর হচ্ছে আসে যে এলপিজি, তারপরে হচ্ছে সিএনজির পূর্ণরূপ, এরকম কিছু পূর্ণরূপ আসে যেগুলো রসায়নে। এরপর হচ্ছে দেখো এখানে লেখা আছে কি যে এনএমআর, এটাও একটু পরে রাখবা। এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এখানে দেখো লেখা আছে যে এমআরআই রশ্মি কি, আসলে এমআরআই রশ্মির ব্যবহারটা কি। চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি এমআরআই স্ক্যানারে নিউক্লিয়ার চৌম্বকীয় অনুরণনের নীতি অনুসৃত হয়। টিউমার শনাক্তকরণ এটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। এক্স রে এর ক্ষেত্রে উচ্চ শক্তির বিকিরণের ফলে দেহের ক্ষতি হয়, কিন্তু এমআরআই এর ক্ষেত্রে সম্ভাবনা নেই। এই পদ্ধতি নিউক্লিয়ার অনুরণনের অনু রণনের মূল উৎস হাইড্রোজেন পরমাণু, যা একটি এমআরআই সক্রিয় পরমাণু। পেসমেকারে ব্যবহারকারীদের রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতিটি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এখানে অনেক বাংলা কথা লেখা আছে, তবে জাস্ট হচ্ছে তোমরা এমআরআই থেকে আগে হচ্ছে ইউবি রশ্মি যে ব্যবহারটা বললাম সেটা পড়ে রাখবা। তারপর হচ্ছে এমআরআই যেটা আছে, এমআরআই ক্ষেত্রে জাস্ট হচ্ছে এমআরআই পূর্ণরূপটা, এমআরআই পূর্ণরূপ এবং হচ্ছে এনএমআর, এই দুইটা পূর্ণরূপ।
MRI এবং হচ্ছে NMR, এই দুইটা পুনরূপ তোমরা হচ্ছে এইখান থেকে জাস্ট হচ্ছে এইটুকু পড়বা, এছাড়া বাকি তোমাদের দেখার দরকার নেই। তো এরপরে হচ্ছে তোমাদের জন্য গুণগত রসায়নের যেগুলো দেখো, এখানে হচ্ছে আমাদের কিছু আমরা স্লাইডের মাধ্যমে হচ্ছে কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি কি কি, আমি যদি একটু আবার রিভিউ করি, যে প্রথমত হচ্ছে পরমাণু যে মডেলগুলো, তো সেই মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তারপর হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে উপশক্তি স্তরে, তারপর হচ্ছে শক্তি স্তরে হচ্ছে কয়টা ইলেকট্রন থাকতে পারে, অরবিটালের কয়টা, তারপর হচ্ছে সেগুলো নিয়ে আমরা তোমাদের একটু আলোচনা করলাম। এরপর হচ্ছে ইউবি রশ্মি যে একটা ছক, তারপরে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের যে ব্যবহারগুলো সেগুলো, এবং হচ্ছে শিক্ষা পরীক্ষা যে বর্ণগুলো প্রদর্শন করে। তো এইগুলো হচ্ছে আমরা স্লাইডের মাধ্যমে তোমরা আলোচনা করছি, এবং হচ্ছে আমাদের লেকচার শিট থেকে যেগুলো আমাদের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে কিছু এমসিকিউ তোমাদের জন্য হচ্ছে এখানে আমরা প্র্যাকটিস হিসেবে রাখছি। এখানে হচ্ছে কয়টা এমসিকিউ আছে, 100টা হচ্ছে এমসিকিউ তোমাদের প্র্যাকটিস হিসেবে তোমাদের। এগুলো হচ্ছে তোমরা একটা অধ্যায় পড়া শেষে তোমরা হচ্ছে যে বাসায় বসে বসে তোমরা পরীক্ষাও দিতে পারবা, এবং হচ্ছে এখানে শেষে আবার হচ্ছে অ্যান্সারও দেওয়া আছে তোমাদের জন্য। যদি একটু দেখাই যে এখানে দেখো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, এখানে আমাদের 77টা এমসিকিউ এবং হচ্ছে লাস্টে আমাদের আনসার আছে। আমরা তোমাদের জন্য হচ্ছে আনসারটা শেষে রাখার ব্যবস্থা করছি এই জন্য যে তোমরা যাতে হচ্ছে একটা স্টুডেন্ট সে পড়ার পাশাপাশি যে পড়তেছে সে নিজেকে ইভালুয়েশন করতে, সে নিজেকে মূল্যায়ন করতে, জাস্ট হচ্ছে যাতে পরীক্ষা দিয়ে যাতে মানে প্রাথমিক একটা অধ্যায় আমি পড়লাম, পড়ার শেষে যাতে আমি পরীক্ষা দিয়ে আমি বুঝতে পারি যে আমার প্রিপারেশনটা হচ্ছে কেমন। এবং এইখানে 77টা এমসিকিউ এর মধ্যে তুমি যদি হচ্ছে যে 40+ হচ্ছে তুমি যদি কারেক্ট করার চেষ্টা করো, তাহলে তোমার ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। এবং হচ্ছে আমরা এখানে ওর 77টা এমসিকিউ নার্সিং বেসড করে আর কি রাখার চেষ্টা করছি। আচ্ছা, এরপরে দেখো প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন আছে, যেমন n=3, n=3 হলে l= কয়টি উপকক্ষ হতে কয়টি ইলেকট্রন হতে পারে। তো এই ক্ষেত্রে 2 × 12 + 1, অর্থাৎ এখানে l এর মান কত 1, অর্থাৎ 2 × যদি 1 + 1, এবং এখানে কত আছে 2 আছে, তার মানে এখানে ধরো 3 × 2, অর্থাৎ আমাদের 6, অর্থাৎ n=3 l=1 উপকক্ষতে কয়টি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি যে যেমন এখানে দেখো এই ছকটা থেকে তোমাদের, হ্যাঁ এই ছকে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি যে প্রতিটি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কি সূত্রগুলো দিয়ে ফর্মুলা বের করবা। তো আশা করি হচ্ছে তোমরা এখন বুঝতে পারতেছো যে আমরা যে স্লাইডে তোমাদের যা যা তথ্য দেখালাম সেগুলো থেকে আসলে কিরকম এমসিকিউ আসে। তো এখন চলো নেক্সট দেখি আসলে কি আছে। হ্যাঁ, তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে কোনটি? অরবিটালে কৌণিক কক্ষপথের দিক, তারপর হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক, তারপরে হচ্ছে তোমার কক্ষপথ আকৃতি এবং কক্ষপথের আকার। এরপরে হচ্ছে নিজের কোনটি কোয়ান্টাম সংখ্যার সেটে একটি পরমাণু ইলেকট্রনের জন্য সম্ভব নয়। তো এরপরে দেখি আর কি কি এমসিকিউ আছে। ইলেকট্রন আবিষ্কার করে কে আইসোটোপে কোনটি সমান থাকে? ইউরেনিয়ামের আইসোটোপ কয়টি? তোমাদের আইসোটোপ যখন আমি হচ্ছে পড়াচ্ছিলাম তখন আমি বলতেছিলাম যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আসলে আসেটা কি, যে আসে হচ্ছে এরকম যে কোন কোন কার কার হচ্ছে আইসোটোপ নেই, যেমন সোডিয়াম, এবং হচ্ছে প্রকৃতিতে কয়টাতে থাকে 1300টি হচ্ছে আমাদের আইসোটোপ রয়েছে, এবং ক্লোরিনের কয়টি, তারপর হচ্ছে তোমার ইউরেনিয়ামের কয়টা আইসোটোপ রয়েছে, হাইড্রোজেনের কয়টা আইসোটোপ রয়েছে। তো সেগুলো জাস্ট প্রশ্ন আসে। দেখো এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন যে ইউরেনিয়ামের আইসোটোপ কয়টি, 2টি। তো এরকম প্রশ্ন আসতে পারে যে ইউরেনিয়ামের আইসোটোপ কতটি, হাইড্রোজেনের আইসোটোপ কতটি, ক্লোরিনের আইসোটোপ কতটি। তো এছাড়া এখানে আমরা বলছিলাম যে আইসোটোপে কোনটি সমান থাকে, আইসোটোপ। তো আইসোটোপে হচ্ছে কি, আইসোটোপের পথে মনে রাখবো তোমরা প্রোটন। তো আইসোটোপে কি থাকে, প্রোটন সমান থাকে, আইসোটোনে নিউট্রন সমান থাকে, ইলেকট্রনে ইলেকট্রন সংখ্যা সমান থাকে, এবং আইসোবারে ভর সংখ্যা সমান থাকে। এরপরে ইলেকট্রন আবিষ্কার করে কি, এটা আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখছিলাম যে ইট ইট পরে নিচে। তো ইট পরে নিচে এই ছন্দের মধ্যে ইতে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনকে টতে হচ্ছে থমসন। দেখো যে থমসন। আইসোটোপের ক্ষেত্রে কি, প্রোটন। ইউরেনিয়ামের আইসোটোপ কয়টা, 2টা, এবং সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? তো এটা হচ্ছে সোডিয়াম। যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয় এখানে, তখন আমাদের প্রোটন সংখ্যা কয়টা থাকে, 11টা। ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে তখন আমাদের 11টা। তো এই ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা থাকে হচ্ছে তোমার 11টা, কিন্তু তার ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে কয়টা, ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে তার 10টা। এই জন্য বলছে এখানে সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন রয়েছে, 10টা। অর্থাৎ এগুলাই গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের আমি বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস থেকে আসলে কিরকম প্রশ্ন আসতে পারে। তো
তো ইলেকট্রন বিন্যাস থেকে জাস্ট হচ্ছে এই প্রশ্নগুলো আসবে, যে এখানে একটা ইলেকট্রন বিন্যাস বলে দিবে, তো ইলেকট্রন বিন্যাস হচ্ছে বলে দিয়ে বলবে যে নিচের কোনটি ইলেকট্রন বিন্যাস হচ্ছে এত। তো তোমরা জাস্ট হচ্ছে করবো কি, যে এখানে যে ইয়াগুলো আছে এটা হচ্ছে তোমরা যোগ করে দেন হচ্ছে তোমরা দেখবা, দেখার চেষ্টা করবে যে এখানে আসলে কোন কোন মৌল, কোন মৌলটা আসলে হয়। যেমন এখানে দেখো সোডিয়াম, এখানে আমি যদি একটু যোগ করি যে 2 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 1, অর্থাৎ 2 আর 2 হচ্ছে কত 4। তো এখানে হচ্ছে 10, আর এখানে কত হচ্ছে 7 প্লাস কত 1, অর্থাৎ 18, 18 এবং হচ্ছে 19। তার মানে হচ্ছে এটা হচ্ছে কি পটাশিয়াম। তারপরে পাউলির বর্জনীতি মেনে চলে সকল কণা। তো এরপরে দেখে আসলে কি আছে, পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তারপরে হচ্ছে কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম। তো এমআরআই যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয়ে কোন ভূমিকা পালন করে? যেমন হচ্ছে এমআরআই যন্ত্রের রোগ নির্ণয়ের ক্ষেত্রে হাইড্রোজেন। তো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, এগুলো গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে ইউভি এই যে শিখা পরীক্ষায় কোন ধাতুটির ইটের মতো লাল দেখা যায়? ইটের মতো লাল দেখা যায় আসলে ক্যালসিয়াম। ইটের মতো লাল দেখা যায় আসলে কি ক্যালসিয়াম। তারপর হচ্ছে নিচের শিখা পরীক্ষায় সবুজ বর্ণ দেখায় কোনটি? সবুজ বর্ণ দেখা হচ্ছে বেরিয়াম। অর্থাৎ এই যে ছকগুলো যেগুলো ছিল, যে শিখা পরীক্ষা, তারপরে হচ্ছে তোমাদের মানে প্রোটনকে আবিষ্কার করে, নিউটনকে আবিষ্কার করে, পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কিত কিছু তথ্য, তারপর হচ্ছে ইউভি রশ্মির ব্যবহার, অর্থাৎ জাল টাকা জাল পাস শনাক্তকরণে। তো এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো। তো আজকে আমাদের গুণগত রসায়নে, তোমাদের রসায়ন লেকচার ওয়ানে এইটুকুই হচ্ছে আমরা আলোচনা করছি, যে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে অধ্যায় মানে অধ্যায়গুলো ছিল তাদের মধ্যে হচ্ছে গুণগত রসায়ন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ এখান থেকে প্রতি বছর একটা, সর্বোচ্চ হচ্ছে একটা বা দুইটা এমসিকিউ আর কি আসতে পারে। তো যারা হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যারা হচ্ছে এইচএসসিতে তোমরা একাডেমিক লেভেলে যারা হচ্ছে পড়ে আসছো, তোমরা হচ্ছে একটা অনেক তথ্য আলোচনা করছো, অনেক তথ্য হচ্ছে পড়ে আসছো। জাস্ট এখন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের আসে এবং হচ্ছে বিগত বছরে আমরা হচ্ছে তোমাদের ক্লাসের মাধ্যমে তোমাদের প্রথমে হচ্ছে আমরা বইয়ের ভিতরে যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে আমাদের ইনোভেশনের পক্ষ থেকে যে লেকচার শিটটা দেওয়া হয় সেটা থেকে তোমাদের জাস্ট দেখালাম যে বিগত বছরে কিরকম এমসিকিউ আসে, এমসিকিউর সাথে তোমাদের স্লাইডের তথ্য একটু রিলেট করে দেখালাম যে কোনটা আসতে পারে, এবং হচ্ছে জাস্ট কয়েকটা প্রশ্ন হচ্ছে তোমাদের সলভ করে দিলাম। এবং তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা হচ্ছে 77টা প্রশ্ন নার্সিং বেসড, যারা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে এই 77টা প্রশ্ন হচ্ছে আমরা রেডি করে স্লাইডে হচ্ছে রেখে দিয়েছি, যাতে হচ্ছে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো, নিজে নিজে হচ্ছে পরীক্ষা দিতে পারো। তো এইটুকুই ছিল আজকের মতো। আশা করি দেখা হবে নতুন কোনো ক্লাসে এবং হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং হচ্ছে ইনোভেশন শিক্ষা পরিবারের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম।